নমস্কার, নিউজ দেওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কারিও থার্ড সম্মানে ভূষিত করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটি হলো সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান। সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে তুরস্ক শত্রু দেশটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী। সোমবার তাঁকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কারিও থার্ড সম্মান দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস। সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান আসলে 140 কোটি ভারতীয়ের। সেই সঙ্গে মনে করিয়ে দেন, যুদ্ধের সময় নয় এটা, পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীরতর হওয়ার সময়ই প্রধানমন্ত্রী মোদীর এই সাইপ্রাস সফর কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের মতোই তুরস্ক ও সাইপ্রাসের মধ্যেও সীমান্ত নিয়ে রয়েছে বিরোধ। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস। এই পরিকাঠামো প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এছাড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ পাওয়ার ক্ষেত্রেও বারবার সমর্থন করেছে সাইপ্রাস। তাই ভারত পাক সংঘাতের আবহে সাইপ্রাস সফর লাভজনক হতে পারে ভারতের পক্ষে। রবিবার লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান সাইপ্রাসের রাষ্ট্রপতি। সোমবার তিনি গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মার্কারিও থার্ড সম্মান তুলে দেন প্রধানমন্ত্রী মোদীর হাতে। এই সম্মান পেয়ে আমি আপ্লুত। আমাদের দুদেশের বন্ধুত্বকে উৎসর্গ করলাম এই সম্মান। তবে এই গ্র্যান্ড ক্রস আমাদের 140 কোটি ভারতীয়দের জন্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अभी कुछ देर पहले मुझे साइप्रस के इतने बड़े सम्मान से अलंकृत किया गया। ये सम्मान केवल मेरा नहीं, 140 करोड़ भारतीयों का सम्मान है। यह भारत और साइप्रस की अटूट मित्रता की मोहर है। स्ट्रैटेजिक दिशा देने के लिए हम अगले 5 वर्षों के लिए एक ठोस रोडमैप बनाएंगे। रक्षा और सहयोग को और मजबूती देने के लिए द्विपक्षीय डिफेंस कोऑपरेशन प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जाएगा। साइबर और मैरीटाइम सिक्योरिटी पर अलग से डायलॉग शुरू किया जाएगा। क्रॉस बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के लिए हम बहुत बहुत आभारी हैं। आतंकवाद, ड्रग्स और आर्म्स की तस्करी की रोकथाम के लिए हमारी एजेंसीज के बीच रियल टाइम इंफॉर्मेशन एक्सचेंज का मैकेनिज्म तैयार किया जाएगा। हम दोनों सहमत हैं कि हमारे आपसी व्यापार और निवेश में बहुत पोटेंशियल है। উল্লেখ করা যেতে পারে, অপারেশন সিঁদুরের পরে প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সাইপ্রাস সবসময় ভারতের পাশে থেকেছে। এছাড়াও অস্ত্র পাচার, সন্ত্রাস দমন, তথ্য আদান প্রদানের মতো বিষয়ে দুই দেশ একযোগে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা মোটেও যুদ্ধের সময় নয়। ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় যেভাবে সংঘাত চলছে সেই নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন বলে ইরান ইসরায়েল সংঘাতের প্রসঙ্গে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है। हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है। मेडिटरेनियन क्षेत्र के साथ कनेक्टिविटी बढ़ाने पर भी हमने बात की। हम सहमत है कि इंडिया मिडिल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर से क्षेत्र में शांति और समृद्धि का मार्ग प्रशस्त होगा।
সাইপ্রাস যেভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের দাবিতে ভারতের পাশে রয়েছে, এদিন তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সাইপ্রাস সফর শেষে আলবার্টায় 51তম G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডা রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর এটি হলো তার প্রথম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। চলমান বৈশ্বিক সংঘাতের মধ্যে AI বৃদ্ধি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং অবকাঠামো নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে এই শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের 2025-26 অর্থবছরের বার্ষিক সভায় পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মূলত গ্রামীণ অর্থনীতিতে 100 দিনের কাজের বিষয়টি পরিচালনা করা হয় এই কাউন্সিলের মাধ্যমে। অদক্ষ শ্রমশক্তির কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী সম্পদ সৃজন তথা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার দিশায় রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের 2025-26 অর্থবর্ষের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় সোমবার। মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা পর্ষদ হল রাজ্য স্তরের সংস্থা, যা ত্রিপুরায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন তত্ত্বাবধান এবং বাস্তবায়নের বিষয়টি পরিচালনা করে থাকে। প্রকল্পের লক্ষ্যগুলি বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিল, যার মধ্যে রয়েছে অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক গ্রামীণ পরিবারগুলিকে কমপক্ষে 100 দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা। বিশেষ করে রেগার মাধ্যমে 100 দিনের কাজের বরাদ্দ করে থাকে সরকার। 2023-24 অর্থবর্ষে রাজ্যে 3.75 কোটি কর্মদিবস বরাদ্দ পেয়েছিল, যেখানে 2024-25 অর্থবর্ষের বাজেট 3 কোটি শ্রমদিবস বরাদ্দ করা হয়েছে। তবে 3 কোটি শ্রমদিবসের জন্য অনুমোদিত বাজেট থাকা সত্ত্বেও ত্রিপুরা 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ইতিমধ্যেই 3.40 কোটি শ্রমদিবস তৈরি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে শ্রম বাজেট বৃদ্ধির জন্য অনুরোধ করেছে রাজ্য সরকার। 2023-24 অর্থ বছরে প্রতিটি কার্ডে করে 61টি শ্রমদিবস রেকর্ড করা হয়েছিল, যেখানে 2024-25 সালে অতিক্রম করে গেছে এই পরিসংখ্যান। শ্রমিকদের মজুরি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে, যার মধ্যে প্রায় 8 লক্ষ শ্রমিকের মধ্যে 756.73 কোটি টাকা বিতরণ করা হয়েছে ইতিমধ্যেই। প্রায় 67,000 শ্রমিকের জন্য 87.26 কোটি টাকা পরিশোধ করবে কেন্দ্রীয় সরকার। 2024-25 অর্থবছরে ত্রিপুরার 58,502টি পরিবার এই প্রকল্পের অধীনে 100 দিন বা তার বেশি কাজ সফলভাবে সম্পন্ন করেছে। বেকারত্ব রোধে যোগ্য ব্যক্তিদের জন্য ক্রমাগত নতুন জব কার্ড জারি করা নিশ্চিত করার উপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অতিরিক্ত বাজেট সহায়তা নিশ্চিত করা এবং মজুরি প্রদান সহজীকরণের জন্য সরকারের প্রচেষ্টা ত্রিপুরায় গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি করবে, যা সামাজিক কল্যাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি রাজ্যের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, 2025-26 অর্থবছরের জন্য রেগায় 66.37 কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের লক্ষ্য হলো 2,95,00,000 পরিবারকে উপকৃত করা। এছাড়াও 11,96,00,000 সক্রিয় কর্মীকে সংযুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভুল প্রশ্ন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের অভিযোগের বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন টেট 1 এবং টেট 2 পরীক্ষার্থীরা। পরবর্তী সময়ে বিক্ষোভকারীদের সরিয়ে নেয় পুলিশ। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত 2024 সালে টি-টেট পেপার 2 এবং টি-টেট পেপার 1 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বোর্ডের বিশেষজ্ঞদের সম্মতিতে গত 9 জুন 2025 প্রকাশ করে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরপিটি। প্রকাশিত উত্তরপত্রের বিষয়ে বিশেষজ্ঞদের সিদ্ধান্ত মানতে অসম্মতি জানিয়েছেন কয়েকজন পরীক্ষার্থী। বিগত কয়েকদিন ধরে ভুল প্রশ্ন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে অভিযোগের পর অভিযোগ করে আসছে সংশ্লিষ্ট টেট পরীক্ষার্থীরা। পরীক্ষার উত্তরপত্রের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই বলে ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিল টিআরপিটি। অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন একাংশ টেট পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে এসেছি।
স্যার বলছেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কিন্তু আমরা অনেক দূর থেকে যে কেউ বোন এসেছে ধর্মনগর থেকে, আমি এসেছি করবুক থেকে, অনেক দূর থেকে আমরা আসতে খুব কষ্ট হয়। তাই আমরা কাইন্ডলি যদি আজকে সুযোগ করে দেয়, মানে যদি যায় তাহলে খুব ভালো হবে। এত তাহলে আমরা যদি সময় যদি দেই, আমরা তেরবির দিকে গিয়েছে, সেমিন স্যার বলেছে কিন্তু সময় দেয়নি বলছে, কিন্তু আমরা কাহিনী দেই খুব ভালো হবে। আমরা শুধু আশাহারা, কিন্তু আমরা সরকারের ওপর ভরসা করি, স্যার যদি সুযোগ দেয় তাহলে আমরা যদি 1 মিনিট দেখা করে দিই। তবে পূর্বে কোনো রকম অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচির কারণে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। মানে টেট এক্সামের আনসাকসেসফুল ক্যান্ডিডেটস দে হ্যাভ সাম ডিমান্ডস, ওই জন্য তারা আনওয়ারেন্টেডলি সিএম রেসিডেন্সের সামনে এসেছিল, আমরা সিকিউর জোন তাদেরকে আগে আগাম কোনো পারমিশন ছিল না? না পারমিশন নেই, সিকিউর জোন। কতজনকে তারা? টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত 2024 সালের টি-টেট পেপার 2 এবং টি-টেট পেপার 1 পরীক্ষা অনুষ্ঠিত হয় যথাক্রমে গত 27 এপ্রিল এবং 4 মে 2025। পরীক্ষার নিয়ম অনুযায়ী উভয় পরীক্ষার টেন্টেটিভ আনসার কিজ প্রকাশিত হয় গত 8 মে 2025-এ। এই টেন্টেটিভ আনসার কিজ প্রকাশিত হওয়ার পর 8 মে 2025 থেকে 20 মে 2025 পর্যন্ত প্রকাশিত টেন্টেটিভ আনসার কিজ সম্পর্কে অনলাইনে মতামত ও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী টেন্টেটিভ আনসার কিজ সম্পর্কে পরীক্ষার্থীরা যে সকল অভিযোগ ও মতামত জানিয়েছেন সেগুলো সবকটি একাধিক বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয় বলে জানিয়েছিল টিআরবিটি। পরীক্ষার্থীদের দাখিল করা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথিবদ্ধ করে জমা করে টিআরবিটির কাছে। প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে 9 জুন 2025 চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে টিআরবিটি। এই বিষয়ে কোনো পক্ষের কোনো ধরনের অভিযোগ থাকলে সরাসরি আইনের দ্বারস্থ হবার পরামর্শও দিয়েছিল টিআরবিটি। উল্লেখ করা যেতে পারে 2024 সালে টি-টেট পেপার 2 এবং টি-টেট পেপার 1 পরীক্ষা দিয়েছিলেন সর্বমোট 40,525 জন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতিদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সোচ্চার হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটি। এই দাবিগুলিকে কেন্দ্র করে ডেপুটেশন তুলে দেওয়া হয় মুখ্য সচিবের কাছে। সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। সোমবারের এই সাংবাদিক সম্মেলনে তীব্রামতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দীপুরমনের তীব্র নিন্দা করার পাশাপাশি শব্দের কাঠ গড়ায় দাঁড় করান তিনি। সমস্ত ব্যাপারটিকে নখদর্পণে আনার জন্য এই ডেপুটেশন দেওয়া বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। তীব্রামতা বর্তমান যেভাবে ইলিগেল মাইগ্রেন্টকে নিয়ে আন্দোলন করছে, এই সম্পর্কে তীব্রামতা সুপ্রিমোর কাছে আমরা ক্লিয়ারিফিকেশন চেয়েছি। একটা চিঠি দিই, চিঠিটা আপনারা পেয়েছেন, যে ইলিগেল মাইগ্রেন্ট বলে যে আন্দোলনটা চলছে, এটার কাট অফ মার্কস আর কাট অফ ডেট কোনটা, কোন ডেটটাকে নিয়ে তোমরা আন্দোলন করছো, এটাকে ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা মহারাষ্ট্র কিশোর গভর্নমেন্টের কাছে একটা চিঠি দিয়েছি, মেইলও করেছি। মেইল পাওয়ার সাথে সাথে উনি 5:38 আমাকে ফোন করে বলল যে আমরা 1971 সালে 25 মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে। বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটের ওপর আক্রমণের প্রতিবাদে সোচ্চার হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এক মিছিলের আয়োজন করে বিজেপি। সোমবার দুপুরে মিছিলটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় এবং শেষ হয় বাংলাদেশের ভিসা অফিসের সামনে। মিছিলে বিজেপি নেতৃত্বরা রাজ্যবাসীকে সামিল হওয়ার জন্য আহ্বান জানান। বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেগুলিকেও ধ্বংস করছে। আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান, সেটা হিন্দুস্তান কোনো সময় বরদাস্ত করবে না। তার জন্যই আমরা প্রতিবাদ করছি। আরও অবাক করার বিষয়,
যেই ইউনিট সরকার, বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি। যারা অপরাধী তাদেরকে কোনো রকম ধরপাকড় করেনি। তার জন্য আমরা সারা বিশ্বব্যাপী শিক্ষক কর্মচারীদের জন্য সুষ্ঠু বদলি নীতির খসড়া প্রস্তুত থাকলেও ক্ষেত্রে প্রণয়ন হচ্ছে না এই বদলি নীতি প্রেক্ষিতে দীর্ঘদিনের সমস্যা সুরাহা হচ্ছে না সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিস্তৃত বদলি নীতি প্রণয়ন করে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে এর জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরুও করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে ইতিমধ্যে একটি খসড়া বদলি নীতি প্রস্তুত করে নিয়েছে রাজ্য সরকার। তবে ঠিক কী কারণে তা এখনো পর্যন্ত প্রণয়ন করা হয়নি তা জানা নেই রাজ্যের শিক্ষক কর্মচারীদের। সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুসারে সুষ্ঠু বদলি নীতি প্রণয়নের এই খসড়ায় প্রয়োজন রাজ্য মন্ত্রিসভার অনুমোদন। মন্ত্রিসভা থেকে অনুমোদন মিললেই পরবর্তী সময়ে তা কার্যকর হবে রাজ্য প্রশাসনে। প্রেক্ষিতে সুষ্ঠু বদলি নীতির এই খসড়া প্রস্তাব আপাতত আটকে রয়েছে শিক্ষা ভবনে লাল ফিতার বাঁধনে। তবে যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু বদলি নীতির এই খসড়া প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন নিয়ে লাগু করার দাবি করেছেন শিক্ষক কর্মচারীরা। প্রশাসনিক দক্ষতা এবং কর্মচারী কল্যাণের লক্ষ্যে এই নীতিটি রাজ্যের শাসন কাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। রাজ্য শিক্ষা বিভাগ 1 মাসের মধ্যে নতুন বদলি নীতি কার্যকর করতে চায় বলে ইতিপূর্বে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের আমলা আধিকারিকরা। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের মধ্যে চড়েছে প্রত্যাশার পারদ। ন্যায্যতা, স্বচ্ছতা এবং সহানুভূতির উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের বদলি এবং পদায়ন সম্পর্কিত দীর্ঘস্থায়ী সমস্যাগুলি সমাধান হবে এই সুষ্ঠু বদলি নীতির মাধ্যমে। প্রস্তাবিত এই সুষ্ঠু বদলি নীতি বর্তমান ব্যবস্থার অবসান ঘটাবে, যেখানে শিক্ষক কর্মচারীরা দীর্ঘ সময়ের জন্য দূরবর্তী বা অসুবিধাজনক সীমাবদ্ধতায় কর্মরত রয়েছেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রস্তাবিত নীতির লক্ষ্য হল মসৃণ এবং দক্ষ কর্মচারী বদলি এবং পদায়ন নিশ্চিত করা এবং প্রশাসনিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখা। আশা করা হচ্ছে যে এই পদক্ষেপটি রাজ্য কর্মচারীদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হবে, যারা দীর্ঘদিন ধরে একটি যুক্তিসঙ্গত এবং মানবিক স্থানান্তর ব্যবস্থার জন্য অপেক্ষা করেছেন বলে মনে করেন শিক্ষা দপ্তরের একাংশ আধিকারিক। খসড়া এই নীতি একবার বাস্তবায়িত হলে ত্রিপুরা ভারতের সেই প্রগতিশীল রাজ্যগুলির তালিকায় যোগ দেবে যারা উন্নত শাসনের জন্য আনুষ্ঠানিকভাবে বদলি নীতিমালা প্রণয়ন করেছে বলে দাবি শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের। মন্ত্রিসভা থেকে অনুমোদনের পাশাপাশি সুষ্ঠু এই বদলি নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে পর্যালোচনা করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। তবে যত দ্রুত সম্ভব সুষ্ঠু এই বদলি নীতি প্রণয়নের দাবি করছেন রাজ্যের শিক্ষক কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অতি সত্বর ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করল 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। এই ক্ষেত্রে ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় তারা। অতি সত্বর ফলাফল প্রকাশের দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এসটিজিটি পরীক্ষার চাকুরি প্রত্যাশীরা। এক্ষেত্রে ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদনও জানায় সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীরা। 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল এসটিজিটি পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত ফলাফলই প্রকাশ করছে না টিআরবিটি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আমাদের সরকার একটা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে, এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না। যদি রায় না হয় তাহলে কি আমাদের 15 বছর, 20 বছর, 40 বছর এমনকি আমাদেরকে ঝুলিয়ে রাখবে? তাহলে কি আমরা এভাবে থাকবো? এটা আমাদের আবেদন, উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করে আমাদের চাকরিস্থলে নিতে পারে। আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই। শুধু আশ্বাসই পাচ্ছি, আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না। মাননীয় মন্ত্রীগণদের সঙ্গে আমাদের অনেক জায়গায় গিয়ে আমরা দেখা করেছি, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে, কিন্তু কবে নাগাদ হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে অনেক আছে ওভারএজ হয়ে গেছে, ওরা তো আর এক্সামও দিতে পারবে না, তাহলে ওদের কি হবে? আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায়। আমরা যদি আজকে সেই জবটা পাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে। তাই আমি জুড়ে আবেদন করছি, স্যার আমাদের সব। প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো সম্পন্ন হয়নি নিয়োগ প্রক্রিয়া।
এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি বলে এদিন জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। আমরা বলতে চাই এটাই, সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এটা আইনি বিষয়টাকে খতিয়ে দেখে কিভাবে এটা সমাধান করা যায় এবং দ্রুততার সহিত যেন সেই জিনিসটাকে সমাধান করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে। উনি যেন আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করেন এবং উনি হয়তোবা এরকমই একটা সিদ্ধান্ত নেবেন আমাদের এসটিজিটি 2022-এর জন্য, যারা আমরা কোয়ালিফাই করেছি তারা সবার জন্য, এটা যেন ওনারা আমাদের অতি দ্রুত প্রসেসটা কমপ্লিট করে, রেজাল্ট পাবলিশ করে প্রসেসটা কমপ্লিট করে। কারণ আমাদের পরীক্ষাও হচ্ছে না, আমরা পরবর্তী যে যারা আছে তারা পরীক্ষা তো বসতে পারছে না এই প্রসেসটার জন্য। এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটাই বার্তা, যেন উনি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে এবং আমাদের প্রসেসটা কমপ্লিট করে। 2022 সালের 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল এসটিজিটি পরীক্ষা। 232টি আসনের জন্য মোট 30টি কেন্দ্রে গ্রহণ করা হয়েছিল এই পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 10,995 জন চাকুরি প্রত্যাশী। এসটিজিটির পরীক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তাই এই ক্ষেত্রে ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যাতায়াতের একমাত্র চাবিকাঠি আজ বিপদের মুখে। বেহাল দশায় পড়ে আছে কৈলাসহরে গৌরনগর ব্লকের দেওড়াছড়া এডিসি ভিলেজের বাগাছড়া গ্রামের রাস্তাটি। হয়েছে শুধুই ছোট্ট একটি ইট সোলিং রাস্তা, নেই ছড়ার ওপরে তৈরি কোনো স্টিল ব্রিজ বা কালভার্ট। তাই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে 8 থেকে 80 ঊর্ধ্ব সকলের। বিগত কয়েক দিনের বৃষ্টিতে বেহাল দশায় মুখ থুবড়ে পড়ে রয়েছে রাস্তাটি। গ্রামের রাস্তাটি যখন একমাত্র চাবিকাঠি, তাহলে কেন নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ? এই প্রশ্ন চিহ্নটি এখন এলাকাবাসীদের মধ্যে। স্থানীয় প্রশাসনকে জানালেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন প্রশাসন বলে জানান এলাকাবাসী। এটাও ফ্লাড আইলে ফালাই দেয়। যেমন স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে এরাও ফ্লাড হয়ে গেলে, বৃষ্টি হয়ে গেলে আর যাইতে পারে না, এদিকে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইটাও আমরা অনুরোধ করি, ওরা দয়া করি যদি বিডিও স্যার, এসডিএম স্যারে আমরা এটারও কোনো একটা ব্যবস্থা করুন। বা ওই যে গ্রামের যে রাস্তাগুলাতে মাটি দশ পড়িয়া ভাঙিয়া নি। অনলাইন আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে সমস্যা থাকলেও রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে নির্বিঘ্নেই চলছে ভর্তি প্রক্রিয়া। বর্তমানে চলছে প্রথম রাউন্ডের ভর্তি প্রক্রিয়া। নতুন শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজগুলিতে চলছে ভর্তি প্রক্রিয়া। এক্ষেত্রে সোমবার রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে দেখা যায় ছাত্রছাত্রীদের ভিড়। ভর্তির ক্ষেত্রে সিনিয়র দাদা দিদিরা সহায়তা করছেন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীরা। কতটুকু সহায়তা করছে? ভালো, অনেক ভালো। কোন স্কুলে? আমি ক্ষুদিরাম বসু মিডিয়াম স্কুল। আজ নিয়ে পড়াশোনা করবে না? হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা করবে এখানে? ইচ্ছা তো ছিল সাইকোলজি, কিন্তু এখানে পলিটিক্যাল সায়েন্স আছে। পড়াশোনা নিয়েছো। কলেজে দাদাদের কেমন হেল্প করছে? অনেক বেশি। আর কি কি লাগছে এমনি ভর্তি হতে? অ্যাডমিট কার্ড, ক্লাস 10 আর 12-এর মার্কশিট, 10 আর 12-এর, আর পিআরটিসি ছবি। স্কুলে তো সবসময় পড়াশোনা করেছো, আজ কলেজে আসতে এটার কেমন লাগছে? কলেজে এক্সাইটমেন্ট তো হচ্ছে, কিন্তু জানি না আগে কী হবে। আর কোনো রকম অসুবিধা? ভালো লাগছে, দাদারা আমাদেরকে ভর্তি হওয়ার সময় হেল্প করতেছে, এরপরে যে ম্যাম তারা আছে তারাও হেল্প করতেছে আমাদেরকে। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করেছো? রাজশাহী কলেজে বিলিনিয়া সাউথ থেকে। কলেজে তো প্রথমবার আসতে? হ্যাঁ হ্যাঁ। আসাতে পরিবেশ শেষ পর্যন্ত বসে রইলে দেখলে কেমন লাগছে? ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। ভর্তি হবে তো আজ? হ্যাঁ। কি কি কাগজপত্র নিচ্ছে তারা? পিআরটিসি 10-এর এবং 12-এর এডমিট, এরপরে মার্কশিট, ফটো। আর কলেজের ছাত্র দাদা দিদিরা কেমন হেল্প করছে? অনেক প্রচুর হেল্প করছে। কোনো রকম অসুবিধা? না না। কলেজে ঢুকা আসার জন্য? না। পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হতে আসা নবীনদের সহায়তা করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন বিভিন্ন কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা। আপনারা সবাই জানেন আমাদের বিবিএমসি কলেজে এডমিশন শুরু হয়েছে, আরও বিভিন্ন কলেজে শুরু হয়েছে। আমাদের কলেজে গত 13 তারিখ থেকে শুরু হয়েছে এডমিশন। আমরা সবাই ফার্স্ট সেমিস্টারের, আমি সেকেন্ড সেমিস্টার, এখন নতুন যারা আসছে সবাইকে সাহায্য করছি। আমাদের সময় ওরা, আমাদের সিনিয়র দিদিরা সবাই আমাদের সাহায্য করেছেন। এডমিশনের জন্য লাগছে 12-এর মার্কশিটটা চেক করছে,
যে কার ফর্মটা অনলাইনে ফিল আপ করেছে ওইটা দেখছে, ফটো লাগছে, বিভিন্ন যেরকম প্রসেস থাকে বিভিন্ন সব কিছুই চলছে। আমরা সবাই ওদের সাহায্য করছি, ওরা আমাদের শেখাচ্ছে। কতদিন চলবে ভর্তি প্রক্রিয়া? বর্তমানে চলছে প্রথম রাউন্ডের ভর্তি প্রক্রিয়া। 18 তারিখের পর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া বলে এদিন জানিয়েছেন রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজের কর্তৃপক্ষ। এক্ষেত্রে পর্যাপ্ত আসন রয়েছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রথম দিন অ্যাকচুয়ালি আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে 13 জুন 2025 থেকে, আর 18 তারিখ থেকে মানে 13 থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন চলছে। এখন আমাদের সিট ক্যাপাসিটি হচ্ছে 1800। তো এর মধ্যে যদি আমাদের 18 তারিখের মধ্যে পুরোটা প্রক্রিয়া মানে ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে 18 তারিখেই শেষ হয়ে যাবে, আর যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা 19 তারিখ সেকেন্ড রাউন্ডের জন্য লিস্ট পাবলিশ করব। তারপর আমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন শুরু হবে 21 জুন 2025 থেকে 25 জুন 2025 পর্যন্ত। দ্যাট ইজ 21 থেকে 25 জুন পর্যন্ত চলবে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন। তারপর যদি আমাদের ভ্যাকেন্সি থাকে সেটা আমরা পাবলিশ করবো 27 তারিখ। এর পরবর্তী মানে যে স্টেপগুলো সেগুলো আমাদের হায়ার এডুকেশন থেকে যা জানানো হবে সেই অনুসারে আমরা মানে ইয়ে করবো। আমাদের নেক্সট যে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু একটা ওয়েবসাইট রিলেটেড সমস্যা আছে, কাইন্ডলি কলেজে এসে আমাদের লিস্টগুলো দেখে তারপর তারা যেন ভর্তিতে অংশগ্রহণ করে। সিট ক্যাপাসিটি কেমন, গতবার কেমন হয়েছে বা এবার কেমন হতে পারে? সিট ক্যাপাসিটি তো গতবার যেটা ছিল এবারও কাছাকাছি আছে, সিট ক্যাপাসিটিতে তেমন কোনো সমস্যা নেই। আমাদের 1920 সব মিলিয়ে সবগুলো মেজর মিলিয়ে আমাদের 1920 সিটস আমাদের কাছে আছে। রাজ্যের জেনারেল ডিগ্রি কলেজগুলিতে প্রধান বিষয়গুলিতে মোট ভর্তির ক্ষমতা প্রায় 31,945 জন, কিন্তু কিছু কলেজে এবং কিছু বিষয়ে চাহিদা কম এবং আসন খালি থাকে। অন্যদিকে কিছু বড় কলেজ এবং আগরতলা ভিত্তিক কলেজগুলিতে ভর্তির এবং বিষয়গুলির ক্ষেত্রে চাহিদা রয়েছে প্রচুর। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা, বাংলা, ককবরক এবং ইংরেজির মতো বিষয়গুলির চাহিদা অন্যান্য বিষয়ের তুলনায় বেশি। এই বিষয়টি বিবেচনা করে এবং মেধা ভিত্তিক ভর্তি এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই বছর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে ভারত সরকারের সমর্থ পোর্টালের মাধ্যমে। এক্ষেত্রে নির্দেশ দিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়। তবে বর্তমানে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখা দিয়েছে কিছু সমস্যা। তবে সার্বিক পরিস্থিতিতে মোটামুটি নির্বিঘ্নেই চলেছে ভর্তি প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলা সংক্রান্ত বিভিন্ন আইন এবং মহিলাদের কল্যাণে বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতার জন্য আয়োজিত হলো কর্মশালা। সোমবারের এই কর্মশালার আয়োজন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প শীর্ষক এক দিবসীয় এক কর্মশালার আয়োজন করা হয় সোমবার। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এই কর্মশালা। এতে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কর্মশালার মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত আইন ও মিশন শক্তি প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এবং আমাদের সিডব্লিউসি বা আমাদের মহিলা কমিশন, আমাদের মহিলা সম্বন্ধিত যতগুলো দপ্তর আমাদের কাজ করে সকলকে এদেরকে এক প্রকার আজকের দিনে প্রশিক্ষণ, গোটা দিন আমাদের এক্সপার্টরা থাকবে এবং বিভিন্ন আইনি বিষয়গুলো ওনাদেরকে অবগত করানো এবং মহিলাদের জন্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সরকারের আমাদের দপ্তরের এগুলো বিষয়ে ওনাদেরকে অবগত করা। বাল্যবিবাহ এবং সেভ হয়ে গেছে সমাজে, এটা নিয়েও আলোচনা হবে, এর জন্যই তো এই ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার তার সামাজিক ভাতা কর্মসূচির আওতায় 5,458 জন অতিরিক্ত সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করেছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় বিদ্যমান সুবিধাভোগীদের মৃত্যুর কারণে সৃষ্ট শূন্যপদগুলির মধ্যে আরও 5,458 জনকে সুবিধা প্রদানের সুযোগ তৈরি করেছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বর্তমানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে 3.90 লক্ষ ব্যক্তি 34টি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা পাচ্ছেন, যেগুলোর মধ্যে 3টি কেন্দ্রীয় সরকার পরিচালিত এবং 31টি রাষ্ট্র পরিচালিত। সুবিধা প্রাপকদের মধ্যে 68% হলেন
মহিলা। 2024-25 অর্থ বছরে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার আওতায় 19,823 জন সন্তান সম্ভবা মহিলাকে তালিকাভুক্ত করা হয়েছিল, যেখানে পূর্বে বাদ পড়া 27,470 জন সুবিধাভোগীকে মোট 16.31 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল বলে উঠে এসেছে এই দিনের আলোচনা সভায়। 2025-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাকে সহায়তা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী। মিশন বাৎসল্য প্রকল্পটি 2024-25 অর্থ বছরে 2059 জন শিশুকে মাসিক 4,000 টাকা পৃষ্ঠপোষকতা দিয়ে সহায়তা করেছে, যার মোট পরিমাণ 9.88 কোটি টাকা। এক্ষেত্রে 2025-26 অর্থ বছরে 6,301 জন শিশুকে সহায়তা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্যে 56টি ICDS প্রকল্প এবং 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যা 2.79 লক্ষেরও বেশি শিশু এবং প্রায় 28,292 জন গর্ভবতী ও প্রসব পরবর্তী মহিলাদের সেবা প্রদান করে বলে এদিনের কর্মশালায় জানিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসে। তাকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের আগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অঞ্চল সম্মেলন। এক্ষেত্রে সংগঠনের ত্রিপুরা রাজ্যের মোট 1,468টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে। সম্মেলনকে সামনে রেখে বৃক্ষদান কর্মসূচি পালন করল নারী সমিতি। বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিভিন্ন জলবায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় রোধ করা সম্ভব হবে বলে এদিন জানিয়েছেন নারী সমিতির নেতৃত্ব। বিভিন্ন জায়গায় গাছ সেখানে কেটে নিচ্ছে। একটা গাছ একটা প্রাণ। আমাদের যেভাবে জলবায়ু দূষিত হচ্ছে, বন্যা, ভূমিকম্প ইত্যাদি যেভাবে বাড়ছে, সেই জায়গায় যদি একটা গাছ থাকে প্রাকৃতিক বিপর্যয় রোধে একটা হাতিয়ার হতে পারে। তো তাকে মাথায় রেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। রেল দপ্তর অধিকৃত সম্পত্তির সঠিক অর্থ পায়নি বলে দক্ষিণ জেলার কালেক্টরের বিরুদ্ধে মামলা করেন বিলোনিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা দিলীপ দাস। মামলা অনুযায়ী আদালত দক্ষিণ জেলার কালেক্টর তথা দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসককে নির্দেশ দেয় দিলীপ দাসকে সুদ সমেত তার পাওনা অর্থ বুঝিয়ে দেওয়ার, যার পরিমাণ বর্তমানে 42,95,062 টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী জেলা শাসকের অফিসে এসে অতিরিক্ত জেলা শাসকের চেয়ার টেবিল সমেত অন্যান্য সম্পত্তি গাড়ি বোঝাই করে তুলে নিয়ে যায় বেলিফ এবং প্রসেস সার্ভার। আমি জানি না, আমি খুশি তো ডাস্টবিন দিটার ডাস্টবিন কই এই ডাস্টবিন সম্বন্ধে আমি হিসাবটা বানাই দেন আমার আইটি এনে দেখিয়ে বুঝাতে এনে দেখিয়ে ফাইবো তারা কিটা বানাই দেবো কেউ শুনছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।